স্যার আমার কাছে কিছু নেই, সব আপনাদের কাছে আছে। এখানে যে আপনারা এসেছেন, যে সময় দিয়েছেন, এই সময় কিন্তু মূল্যবান। কারণ আমি একটা জিনিস শিখেছি যে জীবনটা কি, কতদিন জানি জীবনটা কি। আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। আজ আপনাদের জানাবো রাইট কনসার্ন মার্কেট আর সিএমএফ ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড এর ঘটে যাওয়া কিছু জাজ সব তোমাদের কাছে আছে এবং সমস্ত কিছু এক বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো, যাতে আপনারা খুব সহজেই সিএমএফ কী এবং তার ওঠানামা কী এবং আপনাদের মন মানসিকতা কী অবস্থায় রয়েছে সে সমস্ত জানাবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। আজকে আপনাদের সেবায় সামনে আসতে পেরে আমি নিজেকে ধন্যবাদ। স্যার আমার কাছে কিছু নেই, সব আপনাদের কাছে আছে। এখানে যে আপনারা এসেছেন, যে সময় দিয়েছেন, এই সময় কিন্তু মূল্যবান। কারণ আমি একটা জিনিস শিখেছি যে জীবনটা কি, কতদিন জানি জীবনটা কি, হোয়াট ইজ লাইফ। সবাই জীবিত আছি না? আচ্ছা, ক্লিয়ারিটি কতজনের আছে যে আমরা জীবনটা কি, কি জীবনটা কি? একজন আর কেউ বলুন স্যার, মানে ওখানে বলুন, সবাই বলুন জীবনটা কি। আমরা জীবিত আছি, আমরা এটা তো জানা দরকার যে জীবনে আছি বেঁচে, তো জীবনটা কি? জীবন ইজ লাইফ। স্যার সংগ্রাম সংগ্রাম স্যার। জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত জীবন, জন্ম হলো তারপর মৃত্যুর আগে পর্যন্ত যে সময়টা সেটাই হলো জীবন। স্যার আর কেউ স্যার, আমরা যদি ভুলই বলি তো এখানে কি নম্বর কাটা যাবে? দেখুন, এই যে ভুল বলার মধ্যে দিয়ে বলার অভ্যাসটা তো তৈরি হবে। আমরা যে কথা বলতে পারি, এটাও তো জীবনের একটা অঙ্গ নাকি? ভাবুন তো যদি ঈশ্বর এমন হতো যে আমাদের মুখ বানিয়ে দিত আর বোবা বানিয়ে দিত, আমরা কথা বলতে পারতাম না, কত দুর্ভাগ্য হতো আমাদের। তাই এমন ঈশ্বরের আশীর্বাদ এই শরীর লাভ করেছে, আর সেই সত্যকে স্বীকার করছি না আর আমার মানুষের কথা বলছি না, তাহলে ঈশ্বরের দানটা অবমাননা করা হচ্ছে না? তো আমরা ভুল জানি, ঠিক জানি, যা জানি আমরা বলি কি লাইফ কি স্যার। এই যে এতদিন থেকে বড় হতে 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 আমরা কেউ 60 বছরে চলে যাচ্ছি, আমরা কখনো যে ভাবিনি জীবনটা কি স্যার। সিস্টেম, জীবন একটা সিস্টেম, কে বলেন? আচ্ছা ঠিক আছে, আর কেউ? স্যার স্যার জীবন তো সিস্টেম অবশ্যই স্যার। আসলে ব্যাপার হচ্ছে আমরা এখানে যারা লাগাতার আসি, তারা কিন্তু এই পয়েন্টগুলো আলোচনার মধ্যে পেয়ে যায়, এবং সেই পয়েন্টটা আপনাদেরকে আমি এখন দেবো। নিতে চাই? আমি তো দেবো, আপনি নিতে চান তো? এটা একটা সাইন, ঠিক আছে? তো আমাদের এটা জানতেই হবে যে আমরা যে এই যে জীবিত আছি, আমরা যে মানুষ, তো আমাদের জীবনটা কি? সৃষ্টিকর্তার একটা দান স্যার, যেটার মধ্যে আমরা বেঁচে আছি। ঠিক, খুব সুন্দর। আর কেউ? দেখুন, এক একজনের হয়ে যাচ্ছে আমি কিন্তু সঠিক উত্তরটা খুঁজে পেয়েছি, আর আমি আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করতে চাই। এই স্যারকে সুন্দরভাবে বললেন, কারণ এখানে আসার ফলে কি স্যার, তো এটা আমার না, অ্যাকচুয়ালি সায়েন্সের গবেষণা রিসার্চ যে লাইফটা কি। আমরা সবাই জন্ম নিয়েছি, তাই স্যার? জন্মেছি, ছোট্ট শিশু হয়ে মায়ের করে জন্ম নিয়েছি। যেদিন আমার জন্ম হলো, আর একদিন আমাকে চলে যেতেই হবে, নাকি না? কেউ আছে, কেউ অমর হবো, বেঁচে আছে? সম্ভব না, যেতে আমাদের হবে। ওই জীবন পেয়েছি, আর একদিন চলে যাবে। এই যে সময়, এই সময়টা হচ্ছে আমাদের জীবন বা লাইফ, মানতে পারছি? এই সময় প্রত্যেকটা সেকেন্ড আপনাকে টিক টিক করে ধরে বলে যাচ্ছে এই যাচ্ছি। কেউ এখানে বসে আছি 22-25 বছরের, কেউ বসে আছি 30-40 বছরের, কেউ 60-72-74 বছরের মানুষ এখানে বসে আছে, তাহলে যে সময়টা চলে গেছে ওটা তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যেটা বেঁচে আছে ওটাকে সুন্দরভাবে আমরা উপয়োগ করতে পারি। কোথায় উপয়োগ করব, কোথায় ব্যবহার করব? যেখানে ব্যবহারের মধ্যে দিয়ে আপনি সত্যি জীবনের লক্ষ্যটা কি? একটু আনন্দ পাওয়া। জীবনের লক্ষ্য কি হয়? মানুষের একটু আনন্দ পাওয়া, একটু সুখ পাওয়া, একটু শান্তি পাওয়া। আমি অনেক পয়সাওয়ালা লোককে দেখেছি যাদের মনের শান্তির অভাব। শুনলে অবাক হয়ে যাবেন যে এই যে ধর্মগুরুরা আছে, তারা সবাই যে অনেক বড় বড় ডিগ্রি নেওয়া আছে তা নাকি, আধ্যাত্মিক নলেজ তাদের কাছে আছে, আর সেখানে শান্তির খোঁজে বড় বড় আইপিএস অফিসার থেকে শুরু করে, বড় বড় শিল্পপতি থেকে শুরু করে, বড় বড় সম্পদের মালিক থেকে শুরু করে, বড় বড় শিক্ষিত বড় বড় যোদ্ধারা শুরু করে শান্তির জন্য তাদের কাছে যায়, একটু আশ্রয়ের জন্য, দুটো ভালো কথা শোনার জন্য, রাইট স্যার? তো সেই যে জ্ঞান, আত্মচেতনা, আত্মজ্ঞান, এই জ্ঞান যেদিন আমাদের কাছে আসবে সেদিন সত্যি মনে হবে যে আমিও সৃষ্টির এক আশীর্বাদ। তো এই যে আমরা আর্সেনে কাজ করছি, আর্সেনকে অনেকে মনে করে এ এক কোম্পানি, এ ছোটা মোটা ঠকানো কাজ, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখুন, কোনো কিছুর শক্তিশালী তখনই হয় যখন যার উপর আমাদের বিশ্বাস হয়, রাইট স্যার? একটা পাথর মাটির নদীর পাড়ে পড়ে আছে, দেখবেন অনেকে পা ধোয়ার কাজে ব্যবহার করছে, পা ঘষার কাজে ব্যবহার করছে, কারণ ও মনে করে যে একটা পাথর। কিন্তু একজন মানুষ, সে পাগল হোক, কম বুদ্ধিমান হোক, সেই পাথরটা বয়ে এনে কোন একটা গাছের গোড়ায় বসিয়ে দিল, একটু জল ছিটিয়ে দিয়ে, একটু লেপে দিয়ে, একটা ধূপকাঠি জ্বালিয়ে, একটু সিঁদুর টিকা লাগিয়ে দিয়ে একবার ভক্তি করলো,
সে মনে করলো এ আমার ঈশ্বর। একজন যাকে আপনারা কেউ পছন্দ করেন না, সে পাগলও হতে পারে সে। তারপরে কোনো বুদ্ধিমান মানুষ সেখানে আর পা লাগাতে পারবে না। কেন? কারণ একজন মানুষ বিশ্বাস করেছে যে পাথরের ভিতরে দেবতা আছে। একজন মানুষ বিশ্বাস করেছে আর ওর ভিতরে এক শক্তি রূপান্তর হয়েছে, যাকে আমরা দেবতা মানছি। বুদ্ধিমান মানুষ যখন কোনো কাজে যায় তো সেখানে গিয়ে প্রার্থনা করে, তার আশীর্বাদ চায়, এমনকি পয়সা চড়ায়, আমি যে উদ্দেশ্যে যাচ্ছি ঈশ্বর দেখো যেন আমার উদ্দেশ্য সফল হয়। দেবতার জন্ম কে দিল? পাগল হোক বা একজন একজন মানুষ। যে কোনো একজন। তাহলে একজন মানুষ হিসেবে যদি একজন দেবতার জন্ম দিতে পারে, তাহলে আমরা যদি বিশ্বাস করি তাহলে কি করতে পারি একবার কল্পনা করুন। তো কারা আছে কান্না করতে করতে খারাপ যে পারফেকশন ইজ দ্য প্যারালাইসিস। যিনি মনে করেন যে আমি সব জানি, সব তার জানা কিছু থাকে না, তার জানার দরজা হয়ে যায় বন্ধ, তাই না? তো আমরা যারা উপস্থিত হয়েছি তারা সেই সব জানার মানুষ নয় বলেই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে রেস্টের সময় ছিল, কারণ আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সবারই মনে হয় না একটু চোখ বন্ধ করে আরাম করি, সবারই মনে হয় সুযোগ পেলে। তো রবিবারের ছুটিকে উপেক্ষা করে, রবিবারের কাজকে উপেক্ষা করে, আরামকে উপেক্ষা করে আপনার তপ্ত রৌদ্রের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তার মানে এটা প্রমাণ করে যে আপনাদের বিশাল কিছু জানার ইচ্ছে শক্তি আপনার ভিতরে প্রেরণা দিচ্ছে। একবার নিজের জন্য একটা হাততালি হতে পারে। তো আজকে আমরা ডিসকাশন করব এমন একটা পয়েন্ট, শুনে মনে হবে খুবই ইজি এবং করতেও পারি আমরা সবাই, কিন্তু তখনই হবে যখন আমাদের অন্তরাত্মা অর্থাৎ আমাদের আনকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর কিছুক্ষণ পরেই আমাদের সিনিয়র লিডার মিস্টার প্রদীপ রায় চলে আসবেন। তো উনি যতক্ষণ না আসছেন ততক্ষণ আপনাদের সামনে, অ্যাকচুয়ালি আজকে আমি টাইম নিতেই চাচ্ছিলাম না, উনি যতক্ষণ না আসছেন ততক্ষণ আপনাদের সামনে আমি আছি। উনি আসা মাত্রই ওনাকে আমরা মাইক তুলে ধরবো, ঠিক আছে? কারণ ওনাকে আজকে আমরা জানবো, কারণ উনি রয়েছেন এমন একটা লেভেলে যিনি হচ্ছেন টেকনিক্যাল অ্যাচিভার। এবং অবাক হয়ে যাবেন যে আরসিএমের নাম আপনারা শুনছেন, যে বিজনেসটাকে কেউ মনে করছেন যে আরসিএম একটা কোম্পানি, এটা সেটা যে যা ভাবতেই পারে, কিন্তু এই বিজনেসের পাওয়ারে উনি একজন মাস্টার হওয়া সত্ত্বেও খালি সময়কে ব্যবহার করে আজকে ওখানে 2 কোটি টাকার উপরে টার্নওভার পার মান্থ হয়। উনি স্কুল করেন সপ্তাহে 6 দিন, শুধু রবিবার দিন ছুটি কিংবা সরকারি ছুটি যে দিনগুলো আছে সেই দিনগুলোকে ব্যবহার করেন। এবং স্কুল থেকে যাওয়ার পরে যে অবসর সময়টা থাকে উনি টিভির সামনে বসে রিমোটের ব্যাটারি ক্ষয় করেন না। উনি কোনো রাজনৈতিক মঞ্চে গিয়ে আলোচনার মজা নেন না। উনি সেই খালি সময়টাকে এই আরসিএমের বিষয়ে চর্চা করে, আরসিএমের কিছু বই অধ্যয়ন করে আজকে উনি এই বিজনেসটা বিল্ড আপ করেছেন। একটা জ্বলন্ত উদাহরণ উনি আমাদের সামনে, এবং যিনি হাতে ধরে আমাকে বিজনেসের সবকিছু শেখানোর চেষ্টা করছেন। আমি তার কাছে একজন অনুগত স্টুডেন্ট হিসেবে তার কাছে আমি সবসময় শেখার চেষ্টা রাখি, কারণ যে সফল হয়েছে তার কাছে সফলতার রাস্তা শেখা যায়। তো এই সূত্র ধরে আজকে ওনাকে পেয়েছি এই বিজনেসের আমার গুরু লেভেলে, যাকে আমি মেনে এই বিজনেসকে শুরু করেছিলাম। যা অদৃশ্য সেটাকে বিশ্বাস করা বড় কঠিন, দৃশ্যমান যা কিছু আমরা দেখতে পাই যা চোখে দেখা যায়, ঘর বাড়ি গাছপালা দেশের ম্যাপ মানুষ সব দেখতে পাই, কিন্তু যা দেখতে পাই তার থেকে অনেক বেশি শক্তিশালী যা দেখা যায় না। মানছি? অদৃশ্য সবচেয়ে বেশি শক্তিশালী মানি আমরা? কতজন মানি? অদৃশ্যই বেশি শক্তিশালী। যেমন আপনার শরীরকে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে যে আত্মা আছে সে শক্তিশালী না আপনার শরীর শক্তিশালী? আপনার শক্তিশালী, অত সে অদৃশ্য দেখতে পাচ্ছি। সায়েন্স গবেষণা করে এটা খুঁজে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কি এটা। আমাদের যে এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রকে আমরা চিহ্নিত করতে পেরেছি, সূর্য এরকম কোটি কোটি নক্ষত্রকে চিহ্নিত করতে পেরেছি, গ্যালাক্সিকে চিহ্নিত করতে পেরেছি, আমরা গ্রহ উপগ্রহকে চিহ্নিত করতে পেরেছি। কিন্তু এই সমস্ত গ্রহ উপগ্রহ হাজার গ্যালাক্সিকে ধরে রেখেছে কে? এক শূন্য, এক শুধুই শূন্য। আচ্ছা, শূন্যের মাত্রা বেশি না এই অংশের মাত্রা বেশি?
অর্থাৎ 99% এই শূন্য আর 1% দৃশ্যমান। অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি সেটা মাত্র 1% আর 99% হচ্ছে অদৃশ্য। এই বিজনেসেও আপনি যা দেখতে পাচ্ছেন, এই যে প্রোডাক্ট, এই যে দোকান, এই যে মোবাইল অ্যাপস এবং বিজনেসের যা কিছু দেখতে পাচ্ছেন, এই যে মিটিং দেখতে পাচ্ছেন, এই সব কিছু হচ্ছে 1%। 99% দৃশ্যমান না। এই অদৃশ্য বিষয়টাকে কারোর সামনে তুলে ধরা, তাকে বিশ্বাস দেওয়া, এটা কোনো সহজ কাজ না। যে কারণে আপনি যাবেন অনেকের কাছে, কিন্তু সবাই বলবে না। আমার সরাসরি না বলার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললে আপনার সঙ্গে রিলেশনটা ভালো থাকবে। কেন উনি বিশ্বাস করেন যেটা দেখা যায় সেটা বড়, আর আপনি বলছেন না, যেটা দেখা যায় সেটা কম শক্তিশালী, আর যেটা দেখা যায় না সেটা বেশি শক্তিশালী, আর আমি আপনাকে সেই বেশি শক্তিশালী বিষয়টাকে বোঝাতে চাই। আরো কি বলছে, এখন তো খুব ব্যস্ত, ঠিক আছে, ছেলের বিয়ে সামনের মাসে আছে, শেষ হয়ে যাক, তারপরে তোমার সঙ্গে কথা বলছি, মেয়ের পরীক্ষা চলছে, তারপরে কথা বলছি, সামনে ইলেকশন আছে, তারপরে বলছি, এই চাষটা উঠে যাক, তারপরে বলছি। বলে না? এবার সরাসরি আপনাকে না এই জন্য বলে না যাতে কি আপনার সঙ্গে তার রিলেশনটা ঠিক থাকে। তো এ করবো না যা কিছু বলছে, এই সব কিছুর একটাই অর্থ যে এই অদৃশ্য বিষয়টাকে সে বিশ্বাস করতে পারে। আপনারা ভাবুন, এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা লিডাররা রয়েছেন, কতজনকে ইনভাইট করেছেন কল্পনা করুন। আমি জানি স্যার আপনি কতজনকে ইনভাইট করেছেন? 10 থেকে 15 জন। এসছে কতজন? 2-3 জন, 1জন। আপনারা কল্পনা করুন, প্রত্যেক লিডার অনেককে আপনি ইনভাইট করেছেন, কিন্তু উপস্থিত হয়েছে কেন হয়নি? সে কিন্তু হ্যাঁ বলেছিল, যাবো বলেছিল, এবং শেষ সময় পর্যন্ত সে রাজি ছিল, কিন্তু তারপরে সে মজার ব্যাপার লাগে আমার কাছে, ঠিক আছে, সে যে আসছে না, অ্যাকচুয়ালি আপনাকে সে না করতে পারছে না, কিন্তু সে এটাকে বিশ্বাস করতে পারেনি যে সত্যি আসছেন থেকে লাইফে কিছু পরিবর্তন। যে যে বিশ্বাস করে নিয়েছে, সে আজকে সুখের সময় ত্যাগ করে সে এখানে উপস্থিত হয়ে গেছে। তাই এই উপস্থিত সমস্ত আমাদের আরসিএম ডিস্ট্রিবিউটরদের, আরসিএম প্রেমীদের ওয়েলকাম আরসিএম নলেজ সেন্টারে। আমি আপনাদের সাথে কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, দেখবেন। চেনেন? এটা দিয়ে রকেট বানানো যেতে পারে, গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায় মানুষ। যিনি বানিয়েছেন ওটা মাত্র 5 টাকায় বিক্রি করেছেন, রাইট? উনি বানিয়েছেন 5 টাকা উপার্জন করার জন্য, কিন্তু যিনি গলায় ধারণ করেছেন উনি কি পয়সা রোজগার করবেন? না। কেন করেছেন? উনি বিশ্বাস করেছেন এর ভিতরেই ভগবান আছে। যখনই কোনো ওর সামনে সমস্যা আসে কিংবা একটা ভয়ে কাঁপতে যায়, তখন কি করে? ওকে স্মরণ করে, হ্যাঁ কি না, যে ঈশ্বরের এই ভগবান আমাকে বিপদের হাত থেকে রক্ষা করুন, রক্ষা করুন। এই বিশ্বাস যখন হয়েছে, তখনই এর ভিতরে সেই ঊর্জা, সেই শক্তি সৃষ্টি হয়েছে। যতক্ষণ বিশ্বাস এর মধ্যে ছিল না, ততক্ষণ জাস্ট একটা ব্যবসায়িক উপকরণ ছিল এটা, রাইট? এখানে আমাদের মুসলিম ধর্মের অনেক মানুষ বসে আছেন। 786 এই সংখ্যাটা, এটা জাস্ট একটা সংখ্যা, এটা একটা সর্বর্ণ, এটা একটা সংখ্যা। এলাহি ভরসা, এই সংখ্যাটা এত পবিত্র মানা হয় যে এটাই আল্লাহ, এটাই ঈশ্বর, এখানেই শক্তি, রাইট? অ্যাকচুয়ালি যদি এটা দিয়ে কেউ রকেট বানায়, তো সেটা 5 টাকায় বিক্রি হবে। কোনো বিজনেসম্যান বিজনেস করবে, কিন্তু যে ধারণ করবে সে বিশ্বাস করবে, আর এখানে সেই শক্তিকে খুঁজে পাবে, রাইট? তো আমরা এই বলার উদ্দেশ্য, এটা কি একটা ক্রস চিহ্ন? অ্যাকচুয়ালি এটা লক্ষ্য করুন যে এটা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, তারা এটাকে ঈশ্বর মানে, হ্যাঁ কি না? তো সব জায়গায় একই জিনিস, যেখানে জাস্ট একটা মেটাল এটাকে বিক্রি করতে পারে 5 টাকায়, সেখানে 3 টাকা তার ধান্দা হতে পারে, কিন্তু যিনি ধারণ করছেন তিনি সেই শক্তির সন্ধান করছেন। কেন? একে যখন বিশ্বাস করেছেন, এর বিষয়ে শ্রদ্ধা, ভালোবাসা মিশিয়ে দিয়েছেন, তখন এর জন্য জীবন দিতেও সে রাজি।
হ্যাঁ কি না? আর তখনই এর ভেতরে শক্তি রূপান্তরিত হয় আর আপনাকে যে কোনো সমস্যার হাত থেকে বাঁচাতে সক্ষম বলে আপনি বিশ্বাস করেন। আর ওই বিশ্বাসের ফলে আপনার ভিতরে সেই ঊর্জার সঞ্চার হয় আর যে কোনো সমস্যার সঙ্গে লড়াইও আপনি করতে পারেন, যেটা স্যাররা বলেন যে সংঘর্ষ। যদি এই একটা স্বরবর্ণকে বিশ্বাস করে আমরা ঈশ্বর দেখতে পাই, যদি একটা সংখ্যাকে আমরা আল্লাহ দেখতে পাই, যদি ক্রাইস্ট এটাকে মানা যায়, তাহলে যদি আমরা আজ থেকে এই সংখ্যাটাকে, এই অক্ষর কটাকে মেনে নিতে পারি, তাহলে এখানেও একটা শক্তি সঞ্চার হবে না হবে না? হবে। এটা নির্ভর কার উপরে করছে? সম্পূর্ণ আপনার। যদি আসছেন আপনি সফলতা চাইছেন, এই স্যাররা যেমন বললেন স্বনির্ভর হওয়া, নতুন ভারত নির্মাণে সহায়ক দেওয়া, সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখা, এই সমস্ত দায়িত্ব আপনি নিতে চাইছেন, আর যদি আপনাকে বিশ্বাস করতে পারছেন, তাহলে এখানেই ঈশ্বরের সেই আশীর্বাদ, সেই কিরণ, সেই ঊর্জা রয়েছে। এবং এটা তখনই হবে যখন আপনি একে বিশ্বাস করে নেবেন। বিশ্বাস করতে পারছি? এটা হওয়া সম্ভব? তাহলে আরসিএম একে বিশ্বাস করলে কি হবে? একে বিশ্বাস করলে কি হয়েছে? একে বিশ্বাস করলে কি হয়েছে আমি জানি না কি হয়েছে, যা যা উপলব্ধি করেছেন আপনারা ঠিক আছে, কিন্তু একে বিশ্বাস করলে কি হবে এটা আজকে আমরা পোস্টমর্টম করব। শুনতে চাই? আরসিএম, আর ফর রিয়েল, সি ফর কমপ্লিট, এম ফর ম্যান। জীবনে এসেছি বাবার এক সন্তান হয়ে, হতে চাই আমরা সবাই বাবার সুসন্তান, মায়ের সুসন্তান, পরিবারের মুখ উজ্জ্বল করতে চাই। আমার পরিবারের সবাই গর্বিত হতে চান আমাকে নিয়ে, আমি ভাবতে পারি আমি যেন এক ইতিহাস রচনা করতে পারি, আমি নিজের চোখে নিজেকে কেমন দেখতে চাই। যদি বিশ্বাস করতে পারি, ঠিক আছে, তাহলে এই রিয়েল কমপ্লিট ম্যান, অর্থাৎ যার কাছে থাকবে সুস্বাস্থ্য, যার কাছে থাকবে প্রচুর অর্থ, যার কাছে থাকবে টাইম ফ্রিডম, আর যার কাছে সিকিউর ইনকাম, অ্যাজ এ পারফেক্ট ম্যান, শান্তির জন্য। এবার অনেক মানুষের কাছে প্রচুর অর্থ আছে, প্রচুর অর্থ, কিন্তু অর্থ সিকিউর না। আমাকে যারা প্রোডাক্ট সাপ্লাই করে, ওর ব্যবসা করে, যেহেতু অনেকে প্রোডাক্ট সাপ্লাই করে, তাদের কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়, কিন্তু ওরা সবসময় ভয় পেত, আমি তো করছি, আমার ছেলে পারবে তো? কি স্যার আপনার কেউ আছেন বিজনেসম্যান এখানে? ব্যবসায়ী আছেন কেউ? ব্যবসায়ী কেউ আছেন? স্যার একটু পরিচয় দেবেন। আর নিজের কাজকে কখনো ছোট ভাবাটাই তো সবচেয়ে বড় অপরাধ। আপনি যাই করুন, আপনি যেটা মর্যাদাপূর্ণ নজর দিয়ে দেখুন, একটা শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে সমর্পিত হয়ে করুন, দেখবেন সেটাই আপনার কাছে অনেক বড়। আমরা আমাদের দেশের উদাহরণস্বরূপ দেখুন, বীরুভাই আম্বানি কে ছিলেন? আজকে যে রিলায়েন্স কোম্পানির প্রতিষ্ঠাতা বীরুভাই আম্বানি কে ছিলেন? একটা পেট্রোল পাম্পের কর্মচারী ছিলেন। উনি যদি ভাবতেন আমি একটা সামান্য মানুষ, সামান্য কর্মচারী, তাহলে উনি কি পেট্রোল পাম্পের মালিক হতে পারতেন? আপনার এই বিশ্বাসের মধ্যে সবকিছু, যদি আপনি আপনাকে বিশ্বাস করে নেন যে আপনি একজন কমপ্লিট ম্যান হতে চান, আপনি হতে পারেন। এর জন্য যা যা ব্যবস্থা দরকার, আপনাকে বড় কারখানা লাগাতে হবে না, আপনাকে বড় শোরুম খুলতে হবে না, বড় হোটেল খুলতে হবে না, আপনার সব ব্যবস্থা কে দিয়েছে? আর হতে চাই? কে কে বড় হতে চাই? দেখুন, এই হচ্ছে সবচেয়ে বড় ঘাতক যে আমাদের লজ্জা। আমি যে হতে চাই এটা স্বীকার করতেও আমাদের, আচ্ছা, তার পাওয়া উচিত। মজার ব্যাপার দেখবেন, যখন মন্দিরে প্রসাদ দেয় না, অনেকে আছে গিয়ে হাত পাতলে প্রসাদ পেয়ে গেল, ওর ইচ্ছে পূরণ হয়নি, খাওয়ার পরে হাত মুছে আবার হাত পেতে দেয়, আবার পায় না, পায় না। তো আপনি যে নিজের কাছে যদি চাইবেন, নিশ্চয়ই চাইবেন, তো আপনার যদি লজ্জাই করে চাইতে, তাহলে কি পাওয়া উচিত? আপনি জানেন পেতে চাই, তাহলে সোচ্চার হতে হবে, সবার সঙ্গে খুলে আসতে হবে যে আমি এই সফলতার কয়েকটা পয়েন্ট যদি আপনি পেয়ে যান, আর ওই মান্যতা দিতে পেরে যান, তাহলে সফলতার হাত থেকে রেহাই কেউ দিতে পারবে না আপনাকে। সফলতা আপনাকে নিতেই হবে, নিতেই হবে, কারণ সফলতার সূত্র আছে, সূত্র ছাড়া কোনো দিন কেউ বড় হতে পারেনি। আপনি বিশাল এক বীজগণিত দিয়ে দেওয়া হবে, আর সূত্র জানেন না, স্যার মিলাতে পারবেন না, সারা জীবন অঙ্ক মেলানো সম্ভব না। আর যে সূত্র জেনে যান সম্ভব।
তো আমরা প্রথম সূত্র খুঁজে কি পেলাম যে আরসিএমে যে আমরা কাজ করছি, ফার্স্ট আমাদেরকে আরসিএমকে বিশ্বাস করতে হবে যে এখান থেকে আমার সফলতা আসবে। বিশ্বাস করি কতজন? একবার নিজের জন্য চোখে হাত তালি। বিশ্বাস ছাড়া কিচ্ছু সম্ভব না। স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে দাঁড়িয়েছে, ছেলে বাবার সম্পর্ক দাঁড়িয়েছে। আচ্ছা ধরুন যেদিন বিশ্বাস থাকবে না সেদিন কি হবে? সম্পর্ক থাকবে, শান্তি থাকবে, শুধু কি থাকবে? কষ্ট আর শত্রুতা। তো মনে হয় যে বিশ্বাসকে অর্জন করা একটা কলা, যেটা জায়গায় ফেল করে যায় হাজার মানুষ আর খুঁজে বেড়ায় শান্তিকে, ধর্মস্থানে গিয়ে পড়ে থাকে, সাধুর বেশ ধারণ করে, আর কি করে, ঠিক আছে, কিন্তু শান্তি খুঁজে পায় না। কেন? তাদের বিশ্বাস নামক শব্দটাই হারিয়ে গেছে আর সে খুঁজে বেড়াচ্ছে। তো আমরা এখানে বিশ্বাস না করে যেমন শক্তি সৃষ্টি হবে না, তেমনি এখানে বিশ্বাস করতে না পারলে শক্তির সৃষ্টি হবে না। এখানে অনেক নতুন সাথী আছি, আমরা জানি কতজন আছি নতুন, প্রথমবার এখানে এসেছি আমরা, আর কেউ? বা একবার ওয়েলকাম স্যার থেকে এই বাচ্চাটাকে আপনাদের জানকার জন্য বলে রাখি যে আরসিএম যারা দেখছেন, আরসিএম কোনো কোম্পানি না, নতুন কথা না, আরসিএম কোনো কোম্পানি না, মূল কোম্পানির নাম ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। জানতাম না? মূল কোম্পানির নাম ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। আমরা আরসিএম এর সফল হতে চাই, আর আরসিএম এর যদি ইতিহাস বা তার যদি টাকা না জানি, তার প্রোফাইলকে না জানি, তাহলে সম্ভব না, তাই না? তো আরসিএম এর মূল কোম্পানির নাম কি? ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। তাহলে আরসিএম কি? আরসিএম একটা ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই সিস্টেমের পিছনে রয়েছে বহু প্রোডাক্টের যে নির্মাণের ইউনিট, বিশাল এক সার্ভার, স্যাটেলাইট, এবং 12,000 উপরে পিউসি, 160 ডিপো, 700 উপরে প্রোডাক্ট আইটেম, এবং 4 কোটি মানুষের এবং সার্ভার সিস্টেম, এই সব কিছু মিলে এই আরসিএম ব্যবস্থা। কত টাকা যায়? এটাকে পেতে যদি আপনাকে 5 বছরের কোর্স কমপ্লিট করতে হতো স্কুলে, এবং সেখানে 70,000 টাকা খরচা হতো, 5 বছরের কোর্স 70,000 টাকা খরচা, তাহলে যদি আপনি শিখে তারপরে আরসিএম এন্ট্রি নিতেন, আমার মনে হয় জীবনের সবচাইতে বড় কিছু হাসিল হয়ে যেত। কিন্তু সুযোগ আরসিএম এমন দিয়েছে যে আসো ফ্রিতে, বুঝে নাও, সফল হও। যখন ফ্রি পেয়ে গেলাম তখন এর গুরুত্ব আমরা হারিয়ে ফেললাম। এই গুরুত্বহীন অবস্থায় আরসিএম কেউ বুঝতে পারবো? বুঝতে পারবো। স্কুল কলেজে 18 বছর 22 বছর পড়াশোনা করে বাবার 4-5 লাখ টাকা খরচা করার পরে সে কিন্তু 10 লাখ টাকা দিয়েও আপনার 20,000 টাকা উপার্জনকারী হতে পারছে না। আরসিএম দায়িত্ব নিয়ে বলছে যে আপনি লাগাতার শিখুন, 2 বছর শিখুন, আপনাকে টাকা লাগাতে হবে না, শোরুম বানাতে হবে না, সারাক্ষণ ডিউটি করতে হবে না, লসের কোনো ঝুঁকি নিতে হবে না, 2 বছর এটা শিখে আপনি নিজেকে করোড়পতি বানাতে পারেন। বর্তমান স্টুডেন্টের সমস্যা হচ্ছে তাদেরকে স্কুল কলেজ মাথার মধ্যে এমন এক ধারণা ভরে দিয়েছে যে চাকরি পেলে না পেলে জীবনটাই বৃথা। এমন ধারণা ছোট্টবেলা থেকে বাবা মা তার মাথার মধ্যে এটাই পুশ করেছে, আত্মীয় এটাই পুশ করেছে যে জীবনে সফল হতে গেলে চাকরি পেতে হবে। ওই বাচ্চাটার কোনো দোষই ছিল না, ওই বাচ্চাটা একটা নরম মাটির মতো ছিল, তাকে যেমন খুশি রূপ দেওয়া যায় তাই তাকে রূপ দেওয়া হয়েছে। একটা চাকরি পাওয়ার জন্য আসে, চাকরির জন্য অন্যায় খুঁজে বেড়াচ্ছে। সময় তো বদলে গেছে। 40 বছর আগে পড়াশোনা না করলেও ডিগ্রিতে চাকরি দেওয়া হতো, কিন্তু আজকে পড়াশোনা করার পরে 40 লাখ টাকা নিয়ে গেলেও চাকরি পাওয়া সম্ভব। কেন? সময় বদলে গেছে। এখন চাকরি পাওয়া, রোজগার করাটা শিক্ষার উপরে ডিপেন্ড করে না, আপনি কত ডিগ্রি পেয়েছেন তার উপরে আপনার ডিপেন্ড করে না, আপনি কতটা বর্তমান সমাজ পরিস্থিতির সঙ্গে পরিবর্তন নিজেকে করতে পেরেছেন তার উপরে অনেক ডিপেন্ড করে। পরিবর্তন করতে চাই আমরা নিজেকে, পরিবর্তন করতে চাই। এই নতুন যুগের এক নতুন টেকনোলজি হচ্ছে আরসিএম, যে টেকনোলজিকে শিখতে কারো 6 মাস লাগে, কারো 1 বছর লাগে, কারো 1.5 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 3 বছর লাগে। আমি দেখেছি লাগাতার যে শেখার চেষ্টায় আমরা থাকি, 2 বছরের না শিখে হবে কি? শিখবই, শিখতে হলে শিখবই। এই মুহূর্তে স্পটিফি.com এর মাধ্যমে অনলাইনে একটা কোর্সের ব্যবস্থা করেছে কোম্পানি। স্যার বলে বলছে নিউ ফিচার্স নিয়ে। এই নিউ ফিচার্সের আপনার সামনে একটা সার্কিট রয়েছে, যেটা আমার নামে স্পটিফি.com থেকে আমি কোর্স কমপ্লিট করেছিলাম, যে নিউট্রিশন অর্থাৎ আমাদের যে শরীর, এই শরীরকে নিউট্রিশন বিজ্ঞান 7টা তত্ত্ব দ্বারা ভাগ করেছে। ফার্স্ট হচ্ছে জল, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে ফ্যাট, তারপরে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফাইবার। এই 7টা মূল তত্ত্ব দিয়ে আমাদের শরীরটা তৈরি। এই 7টা মূল তত্ত্বের ব্যালেন্স যদি ঠিক না হয় তাহলে সেই স্বাস্থ্য ভেঙে যাবে। উদাহরণস্বরূপ এই ঘরটা তৈরি করা হয়েছে বালু সিমেন্ট দিয়ে। ধরুন সিমেন্টের মাথা যদি কম হতো আর সবকিছু পর্যাপ্ত দেওয়া হয়েছে, ঘর টিকবে? কিংবা ধরুন বালু কম দেওয়া হয়েছে, সিমেন্ট বেশি দেওয়া হয়েছে, ঘর টিকবে? একটা অনুপাত আছে। তো ঠিক আমাদের আরডিএ যেটা রিকমেন্ডেড ডায়েটারি এলাকা, যেটা বিশ্বস্ত সংস্থা নির্ধারণ করে দিয়েছে, তো সেটাকে আমাদের জানতে হবে। এবং আজকে অস্বাস্থ্যকর যে জামানা, সেখানে এই স্বাস্থ্য সম্বন্ধে আমাদের সজাগ হতে হবে। আর সেটার জন্য আমাদের এই কোর্স জয়েন করতে হবে। আবার কোর্স রেজিস্ট্রেশন চালু করেছে, 31 মার্চের মধ্যে রেজিস্ট্রেশনের কমপ্লিট হয়ে যাবে। 31 মার্চের পরে আমাদের ক্লাস আবার শুরু হয়ে যাবে, এবং এই ক্লাসটা চলবে 2 বছর ধরে। এবং এই ক্লাস নেওয়ার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে যেতে হবে না, আপনি ঘরে বসে আপনার খালি সময়কে উপয়োগ করে যখন খুশি, যতবার খুশি সেই ভিডিও দেখে আপনি শিখতে পারেন, এবং শিখে আপনি ডায়েরিতে নোট করে আপনি আপনার লাইফ টাইমের জন্য একজন শিক্ষক হিসেবে নিজেকে নির্মাণ করতে পারেন। তো এই কোর্স আমরা যখন করেছিলাম তখন আমাদের যে 1,000 টাকা নিয়েছিল, এবং সেই কোর্সটা ছিল 6 মাস। কিন্তু এবার আমরা নতুন এক সুযোগ পেয়ে গেছি। এবার স্পটিফি.com প্রাইভেট লিমিটেড এই এডুকেশনের ব্যবস্থা চালু করেছে টোটালি 2 বছরের জন্য। 2 বছর কোনো একজন সাধারণ ব্যক্তি নিয়ে শেখার চেষ্টা করে তাহলে সে আর অশিক্ষিত থাকবে না, ঠিক আছে? এই 2 বছর কোর্স চালানোর জন্য
কোম্পানি 3টা স্টেপে ভাগ করেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ফার্স্ট পার্ট রেজিস্ট্রেশন 31শে মার্চ 2022 কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনের জন্য ফি ধার্য হয়েছে মাত্র 1200 টাকা। প্রত্যেক পার্টের জন্য 12 করে 3400 টাকা নেওয়া হবে আপনাকে 2 বছরের মধ্যে এবং আপনার এই ভিডিওর মাধ্যমে সেই ক্লাস করানো হবে এবং তারপরে পরীক্ষা হবে পার্ট করে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার কিন্তু সার্টিফিকেট অ্যাচিভ করবেন আপনি। অর্থাৎ আপনার এই প্রমাণপত্র আপনাকে এটা চিহ্নিত করবে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, অর্থাৎ আপনি কাউকে পরামর্শ নেওয়ার অধিকার রাখেন। ধরুন আপনি একটা ট্রিটমেন্ট করাবেন মায়ের জন্য, আর সে ডাক্তারের কোনো সার্টিফিকেট কিছু নেই, একটা টিনের ঘরে বসে আছে, আপনি কি সেই ডাক্তারের কাছে মায়ের ট্রিটমেন্ট করাবেন? লেখা থাকে MBBS, এটা সেটা, তাই না, মেডিকেল সার্জন সব লেখা থাকে। তো আপনি যে নিউট্রিশনে মানুষকে বোঝাতে যাবেন আর মানুষ যে বুঝবে, তো আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি নিউট্রিশন জ্ঞান রাখেন? সবাই চাই আমরা, তাহলে আপনার এই প্রস্তুতিটা থাকা দরকার যে আমি যে নিউট্রিশনের একজন এক্সপার্ট, তো আমার কাছে এই ডকুমেন্টস কোথায়, আমি যে শিখেছি তার সার্টিফিকেট কোথায়? সবাই চাই আমরা, সার্টিফিকেট দরকার আছে, শেখা দরকার আছে। যেটা ভুল, ধরুন আপনি আর্টসের শব্দ জানেন, আর্টসের আপনি ভুল ব্যবহার করছেন, যে আপনার যেখানে পায়ে ব্যথার জিনিসকে আপনি মাথা ব্যথা লাগিয়ে দিলেন, আর্টসের শোনা হবে না, বদনাম হবে, আর আপনি চাইছেন আর্টসের থেকে সফল হবে, সম্ভব? তাহলে আপনার কাজের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি শিখে করেন, আপনার শিখে করেন। না শিখে করলে টোটালি ভুল তো না, শুধু আপনার লাইফকেও বরবাদ করবে, কারণ মানুষ আপনাকে বিশ্বাসই করবে না। তো এই জন্য আপনার শেখার যে একটা সুযোগ, যেটা 31শে মার্চ পর্যন্ত রয়েছে, আপনার 1200 টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। যারা করতে চান আমাকে বলবেন, আমি লিঙ্ক আপনাকে সঠিক পাঠিয়ে দেবো, আপনার মোবাইল থেকে আপনি করে নিতে পারবেন। যদি কারো সমস্যা থাকে আপনি আমাদের সঙ্গে দেখা করে রেজিস্টার করে নিতে পারেন। কারণ এই সুযোগ আপনি পরে চাইলেও কিন্তু পাবেন না, কারণ রিসেন্ট আমরা ডাইরেক্ট সেলিং এ আমরা কিছু কোর্স দিল্লি এবং হরিয়ানার কিছু বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে। সেখানে 1 বছরের জন্য 70,000 টাকা চার্জ করা হচ্ছে। ডাইরেক্ট সেলিং কে শিখে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানির ম্যানেজমেন্টে কাজ করতে পারে কিংবা ফিল্ড এসে এটা তৈরি করতে পারে। তো এই যে বিশ্ববিদ্যালয় পড়া শুরু করেছে, ধীরে ধীরে সরকার কিন্তু চাইছে, আজকে সরকারের যে রেজুলেশন ছিল সেটাকে আমরা 2016 সালে দেখতে পেয়েছি, সেখান থেকে 2021-এর ডিসেম্বরে 28 এটা কত রুলস এ কনভার্ট হয়ে গেছে। মানে এটা এখন মানতেই হবে সব ডাইরেক্ট সেলিং কোম্পানিকে, এবং সেটা মানতে গিয়ে দেখবেন ভারতবর্ষের লক্ষাধিক কোম্পানি তো আছে আপনাদের সামনে, কিন্তু টিকবে গোটা 35-40 কোম্পানি। আপনার সৌভাগ্যবান যে আপনারা আর্টসেমের যে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে আছেন, যার সহযোগে কিন্তু সরকারি সমস্ত রুলস প্রণয়ন করছে, এবং এই 90 দিন টাইম দেওয়া সব কোম্পানিকে এই রুলস পুরোপুরি ফলো করার জন্য। তো এই যে সরকার যখন আইন কানুন তৈরি করে নেবে, তারপরেই আমার কাছে একটা খবর আছে যে স্কুলে যেখানে আমাদের কর্মশিক্ষা শেখানো হয়, সেই জায়গায় এই ডাইরেক্ট সেলিং কে পাঠ্যক্রমে শামিল করা হবে। তাহলে স্কুল লাইফে তারা শিখে আসবে যে হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং, তারা শিখবে যে আর্টসেলটা কি। স্কুল পড়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে যখন শিখবে, তখন দেখা যাবে যে পড়াশোনা করতে করতে ও যে ডিগ্রি পাওয়ার পরে চাকরি করার ভাবছে, ওই ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ও অনেক বড় ইনকামের রাস্তা খুঁজে পাবে, যে ভবিষ্যতে ওকে চাকরির দিকে টাকাতেই হবে না। সেই কোর্স আজকে আমরা নলেজ সেন্টারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, যদিও সেখানে আমাদের কিছু অভিজ্ঞতা আছে, কারণ আমরা অভিজ্ঞ ভারতবর্ষে মানে স্টুডেন্ট সবাই, আমরা মাস্টার খুবই কম নেই। এই ডাইরেক্ট সেলিং নতুন সাবজেক্ট, নতুন এক টেকনোলজি, তো এটাকে শেখার জানার যে সুযোগ, যে আমাদের যদি এই আর্টসেলকে আমরা বিশ্বাস করে নিতে পারছি, তাহলে এখান থেকে আমাদের জীবনে কি আসা সম্ভব? রয়্যালটি আসা সম্ভব। যেই কাজটা শিখে বুঝে করলে, স্যার আমাদের চলে এসেছে, একটা হাতের